একজন নেতা, একটা আন্দোলন, আর তার সাথে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। আচ্ছা, একটা মৃত্যু কি আসলেই একটা বিপ্লবের জন্ম দিতে পারে? আজকে আমরা একটি নির্দিষ্ট সোর্সের বর্ণনার উপর ভিত্তি করে শরীফুল ওসমান হাদির জীবনের সেই গল্পটাই তুলে ধরব। দিনটা ছিল 12ই ডিসেম্বর 2025। ঢাকার বিজয়নগর বক্স ক্যালভার্ট রোড নির্বাচনী প্রচারণার কারণে বেশ ব্যস্ত। হঠাৎ একটা গুলির শব্দে সবকিছু যেন থমকে গেল। একটা রিকশার সিট থেকে লুটিয়ে পড়লেন একজন নেতা, শরীফুল ওসমান হাদি। আর এই একটা ঘটনাই যেন দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিল। এই হত্যাকাণ্ডটা আসলে আমাদের দুটো বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রথমত, কে ছিলেন এই শরীফুল ওসমান হাদি? আর দ্বিতীয়ত, কেন? ঠিক কী কারণে তাকে এমন নির্মমভাবে টার্গেট করা হলো? চলুন সোর্সের বর্ণনা ধরে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। হাদির পুরো গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে। দেখতে হবে কিভাবে ঝালকাঠির এক সাধারণ ছাত্র সারা দেশের পরিচিত এক নেতায় পরিণত হলেন। চলুন তার সেই উত্থানের গল্পটাই শুনি। ঝালকাঠির নলসিটির এক সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি হলেন। কিন্তু তার জীবনের আসল বাঁকটা আসে 2024 সালের ছাত্র আন্দোলনে। এই আন্দোলনই যেন তাকে রাতারাতি সবার চেনা এক নেতায় পরিণত করে, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করত। কিন্তু ভার্সিটির জীবনটা জানেন, তার জন্য একদমই সহজ ছিল না। সোর্সের দাবি অনুযায়ী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আর তার পোশাকের কারণে তাকে প্রায়ই আলাদা করে দেখা হতো, নানা রকম ট্যাগ দেওয়া হতো। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিরোধিতাই তাকে যেন আরও জেদি, আরও শক্তিশালী করে তুলেছিল। বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষে হাদি কিন্তু থেমে থাকেননি। তিনি এমন একটা আন্দোলন গড়ে তুললেন যা তাকে সরাসরি দেশের ক্ষমতাধরদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। 2024 সালের 13ই আগস্ট তিনি প্রতিষ্ঠা করলেন ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মানে বিপ্লব। সোর্সের ভাষ্যমতে তার উদ্দেশ্য ছিল একটাই, স্বৈরাচার পতনের পর দেশের স্বাধীনতাকে বিদেশি শক্তির কথিত প্রভাব থেকে বাঁচানো। ইনকিলাব মঞ্চের দাবিগুলো ছিল খুবই স্পষ্ট। যেমন ধরুন, ভারতীয় আধিপত্যের প্রতিরোধিতা করা, আমাদের নদীর পানির ন্যায্য ভাগ চাওয়া, আর বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ না করা। আর সোর্সের মতে ঠিক এই আপোষহীন অবস্থানের কারণেই তিনি অনেকের টার্গেটে পরিণত হন। কিন্তু রাজনীতির লড়াইয়ের চেয়েও আরও ভয়ঙ্কর একটা অধ্যায় ছিল, আর সেটা হলো এক কাছের মানুষের, এক বন্ধুর বিশ্বাসঘাতকতার গল্প। চলুন দেখি কিভাবে লোভ আর ষড়যন্ত্র মিলে একটা জীবন কেড়ে নিল। একদিকে ছিল হাদির অন্ধবিশ্বাস, যাকে তিনি ভাইয়ের মতো দেখতেন, আর অন্যদিকে ছিল সেই বন্ধুর টাকা আর ক্ষমতার প্রতি লোভ। সোর্স দাবি করছে ফয়সাল করিম মাসুদ নামের সেই বন্ধুই হাদির প্রতিটি পদক্ষেপের খবর, মানে তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব হত্যাকারীদের কাছে পৌঁছে দিত। ভাবা যায়? মৃত্যুর ঠিক কিছুদিন আগেই হাদি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, যা পড়লে আজও গা শিউরে ওঠে। তিনি লিখেছিলেন, বিদেশি নম্বর থেকে তাকে আর তার পরিবারকে ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তার শেষ কথাটা ছিল স্পষ্ট, আমি কোনো তাবেদার শক্তির কাছে মাথা নত করব না। আর হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল একেবারে ঠান্ডা মাথায়, নিখুঁত পরিকল্পনা করে। বন্ধু খবর দিল, মোটরসাইকেলে এসে পাশে দাঁড়ালো, আর একটা মাত্র গুলিতেই সব শেষ। এরপর হত্যাকারীরা চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল। গুলি লাগার পর হাদের জীবনের শেষ কয়েকটা দিন ছিল একটা অসম লড়াই। কিন্তু সোর্স বলছে তার এই মৃত্যু আসলে কোনো শেষ ছিল না, বরং এটা ছিল একটা নতুন শুরুর, একটা নতুন বিপ্লবের আগুনের স্ফুলিঙ্গ। ঘটনার পরপরেই তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হল না। সেখানে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18ই ডিসেম্বর তিনি মারা যান। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে ডাক্তাররা বাঁচার সম্ভাবনা দিয়েছিলেন মাত্র 3%। সোর্সের দাবি অনুযায়ী তার শেষ কথাগুলো ছিল তার ছোট সন্তানকে নিয়ে। তিনি নাকি বলে গিয়েছিলেন, আমার ছোট্ট সন্তানটাকে একটু দেখবেন, যেন পুরো জাতির কাছে তার সন্তানকে আমানত হিসেবে রেখে গেলেন। তো প্রশ্ন হল, তার মৃত্যুর পর কি আন্দোলনটা থেমে গেল? সোর্স বলছে একদমই না, বরং যা হলো তা ছিল ঠিক তার উল্টো। তাদের মতে হাদির মৃত্যু তার আন্দোলনকে দুর্বল তো করেইনি, বরং হাজার গুণ বেশি শক্তিশালী করে তুলেছে। তার রক্ত যেন লাখ লাখ তরুণের মনে নতুন করে আগুন জ্বালিয়ে দিল। আসলে এই বর্ণনার মূল কথাটাই হল, হাদির শাহাদাত তাকে একজন মানুষ থেকে একটা আদর্শে পরিণত করেছে। কারণ মানুষকে হয়তো বুলেট দিয়ে থামানো যায়, কিন্তু তার আদর্শকে তো আর থামানো যায় না, তাই না?
শেষ পর্যন্ত সোর্সটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন একজন নেতাকে হত্যা করা হয় তখন কি তার আন্দোলন আসলেই শেষ হয়ে যায়, নাকি সেই নেতাই একটা আদর্শ হয়ে ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে? একটা বুলেট কি সত্যি একটা বিপ্লবকে থামাতে পারে, নাকি তাকে আরও উস্কে দেয়?